আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। স্কুল অফ এক্সিলেন্সের একেবারে নিয়মিত আয়োজন তোমাদের সাথে আহ, প্রতিদিন সন্ধ্যাবেলা সাধারণ জ্ঞানের একটি টপিক থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোর একদম সহজ প্রাণবন্ত সংক্ষিপ্ত আলোচনা আমরা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে পদক এবং পুরস্কার এই বিষয়গুলো থেকে আমরা তোমাদেরকে আলোচনা করব। পদক এবং পুরস্কারের যে বেসিক তথ্য, তার মানে একদম সাম্প্রতিক যে পদক পুরস্কারগুলো, এগুলো তো পরবর্তীতে আরও আসবে, কাজে ওগুলো কনফিউশন তৈরি করবে। আমরা একদম পদক পুরস্কারের বেসিক কিছু তথ্য আছে, সেগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব বা সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তাহলে একদম প্রথমে আমরা যদি শুরু করতে যাই, পদক নিয়ে আলোচনা যদি আমরা শুরু করতে যাই, আমাদেরকে প্রথমেই যে পদক থেকে আলোচনা শুরু করতে হয় সেটা হচ্ছে নোবেল পদক। সেটা হচ্ছে নোবেল পদক। তাহলে আমাদের যে পদকগুলো নিয়ে আলোচনা আমরা শুরু করতে যাই, নোবেল পুরস্কার বা নোবেল পদক হচ্ছে তার মধ্যে একদম প্রথম। পৃথিবীর মোটামুটি সব পুরস্কারকে একদিকে করে আর একদিকে নোবেল পুরস্কার রাখলে মোটামুটি নোবেল পুরস্কার ভারী হয়, তাই না? নোবেল কেউ পাইছে শুনলেই কিন্তু আমাদের মধ্যে একটা তাৎক্ষণিক উদ্দীপনা কাজ করে। তাহলে এই যে নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কার শুরু করেছেন, প্রবর্তন করেছেন এই ভদ্রলোক, যার নাম আলফ্রেড নোবেল। তিনি নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার ওই যে আহ, আহ, যে ডিনামাইট আবিষ্কার করার যে অর্থ আছে সেই অর্থ দিয়ে। এখানে কিছু মজার ব্যাপার আছে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব, কিন্তু জেনে রাখো যে 1901 সাল থেকে 5টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয় এবং 1969 সাল থেকে আরও একটি বিষয় মানে অর্থনীতিতেও এই পুরস্কার প্রবর্তন করা হয়। বর্তমানে মোট 6টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। তাহলে বর্তমানে মোট নোবেল পুরস্কার প্রদান করা হয় কয়টি বিষয়ে? 6টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। সমস্ত পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি এবং অন্যান্য সাধারণ যে গবেষণা, উদ্ভাবন, এগুলোর কারণে মূলত এই নোবেল পুরস্কার দেওয়া হয়। ফিজিক্সে দেওয়া হয়, মানে পদার্থবিজ্ঞানে দেওয়া হয়, কেমিস্ট্রি বা রসায়নে দেওয়া হয়, চিকিৎসা বিজ্ঞানে দেওয়া হয়, সাহিত্যে দেওয়া হয়, শান্তিতে দেওয়া হয় এবং অর্থনীতিতে দেওয়া হয়। এখন এর মধ্যে শান্তি বিষয়টা কেন আসছে, এটাই আমরা আলোচনা করব। নোবেল পুরস্কারের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে যে আলফ্রেড নোবেল তিনি তো একজন বিখ্যাত বিজ্ঞানী, মানে একজন উদ্ভাবক ছিলেন। বিজ্ঞানী আর উদ্ভাবকের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম তফাৎ থাকে। তাহলে আলফ্রেড নোবেল, যিনি একজন বিখ্যাত উদ্ভাবক, তিনি কি করলেন? তিনি ডিনামাইট উদ্ভাবন করলেন। তাহলে এই যে ডিনামাইট, যেটা, সেই ডিনামাইট কি ছিল? ডিনামাইট হচ্ছে উন্নত মানের বিস্ফোরক। আলফ্রেড নোবেল যখন ডিনামাইট আবিষ্কার করলেন, তখন ওই সময়টাতে কি হলো? ওই সময়টাতে তখন ওই যে শিল্প বিপ্লবের পরে পরে ওই সময়টাতে অনেক বাড়ি ঘর, তারপরে হচ্ছে কলকারখানা, এগুলো নির্মাণ করা দরকার পড়ছিল। প্রচুর রাস্তা নির্মাণ করা দরকার পড়ছিল। তো রাস্তা নির্মাণ করতে গিয়ে দেখা যাইতো যে একটা বিশাল বড় হয়তো কোনো পাহাড় রয়েছে মাঝখানে, যে পাহাড় কাটতে অনেক দীর্ঘ সময়, অনেক দীর্ঘ শ্রমের দরকার হতো। বাট আলফ্রেড নোবেল ডিনামাইট নামে যে বিস্ফোরক আবিষ্কার করলেন, এই বিস্ফোরক আবিষ্কারে দেখা গেল যে সেই বড় পাহাড় বা বিশাল ওই ঊষর যে ভূমি, যে ভূমিরূপ, সেটাকে খুব দ্রুত ধসিয়ে দেওয়া যায় এবং সেই জায়গা সমান করে রাস্তা নির্মাণ করা, কোনো অবকাঠামো নির্মাণ করা, অথবা কোনো বাড়ি বা বিশাল কোনো স্থাপনা রয়েছে সেটা ধ্বংস করে সেখানে নতুন স্থাপনা তৈরি করা, এগুলো ডিনামাইট খুব ইজি করে দিল। কিন্তু আলফ্রেড নোবেল যে ডিনামাইট আবিষ্কার করেছিলেন, এই উন্নত মানের যে বিস্ফোরক তিনি আবিষ্কার করেছিলেন মূলত মানুষের উন্নতির জন্যে, যেন মানুষ সহজে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে পারে, সে ডিনামাইটের বিশাল ধ্বংসাত্মক ব্যবহার তিনি শেষের জীবনে দেখলেন। এই ধ্বংসাত্মক ব্যবহার মানে কি? মানে মানুষজন বুঝতে পারলো, মানুষ তো পাক না, মানুষ বুঝতে পারলো যে এইটা দিয়ে যে শুধু ভালো কাজ করা লাগবে তা তো না। আমি যদি কারো বাড়িঘর উড়াই দিতে চাই, কাউকে মেরে ফেলতে চাই, তাহলে তো এই বিস্ফোরক বা এই ডিনামাইট দিয়ে সম্ভব। মানুষ তাই শুরু করলো। আলফ্রেড নোবেল দেখলেন যে তার মানুষের কল্যাণে করা আবিষ্কার কিভাবে যুদ্ধাস্ত্রে ব্যবহার করা হচ্ছে, কিভাবে মানুষের অকল্যাণে ব্যবহার করা হচ্ছে। আলফ্রেড নোবেল এই ব্যাপারগুলো দেখে খুব শোক অনুভব করলেন, কষ্ট পেলেন এবং তিনি তার উপার্জিত সকল অর্থ, তার সম্পত্তির 94%, যেটা প্রায় $90 লাখ, তিনি উইল করে যান। উইল মোতাবেক 1900 সালের 29 জুন নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। আর এই নোবেল ফাউন্ডেশন কর্তৃক 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় এবং আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস 10 ডিসেম্বর, এই দিন নরওয়ের রাজধানী অসলোতে শান্তি পুরস্কার এবং সুইডেনের স্টকহোমে বাকি পুরস্কারগুলো তুলে দেওয়া হয়। তাহলে শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে এবং বাকি পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোমে।
এই হলো মোটামুটি নোবেল পুরস্কারের মোটামুটি একটা ইতিহাস। এইবার আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখি। নোবেল পুরস্কারের প্রবর্তক তো আলফ্রেড নোবেল, এটা তো আমরা জানি। আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন 1833 সালে। কোথায়? সুইডেনে। কোথায় জন্মগ্রহণ করেন? সুইডেনে জন্মগ্রহণ করেন। আলফ্রেড নোবেলের মূল অবদান ছিল ডিনামাইট আবিষ্কারে। নোবেল ফাউন্ডেশন 1900 সালে গঠিত হলে 1 বছর পর থেকে 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়ে যায় এবং 1901 সাল থেকে 5টা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেয়া হয়। 1969 সালে প্রথমবারের মতো অর্থনীতিতে নোবেল দেওয়া হয়। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তথ্য। 1969 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়াটা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 2 বছর, এই যে 1940 থেকে 1942, 40, 41, 42 পর্যন্ত নোবেল পুরস্কার প্রদান করা হয়নি। এটা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা তথ্য, হ্যাঁ, যে কোন কোন সালে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। 40 থেকে 42 সাল পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়াটা সম্ভব হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। এখন নোবেল পুরস্কারের যে বিষয় এবং কোন সংস্থায় নোবেল পুরস্কার প্রবর্তন করে সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। সাহিত্যে নোবেল দেয় সুইডিশ একাডেমি, শান্তিতে দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। এটা গুরুত্বপূর্ণ। শান্তিতে নরওয়েজিয়ান নোবেল কমিটি নোবেল পুরস্কার দিয়ে থাকে। এছাড়া চিকিৎসায় দেয় হচ্ছে ক্যারোলিনাস্কা ইনস্টিটিউট, নোবেল পুরস্কার দেয় ক্যারোলিনাস্কা ইনস্টিটিউট। বাদ বাকি সকলগুলো দেয় সুইডিশ একাডেমি। তাহলে নরওয়েজিয়ান নোবেল একাডেমি আর ক্যারোলিনাস্কা ইনস্টিটিউট বাদে, মানে শান্তি এবং চিকিৎসা বাদে বাদ বাকি সবগুলো দিয়ে থাকে সুইডিশ একাডেমি। এইবার প্রথম নোবেল জয়ী কারা সেটা আমরা দেখব, যে 1901-এ প্রথম নোবেল পেয়েছিল কারা। একমাত্র অর্থনীতিতে 1969-এ র্যাগনার ফ্রেশ আর জান টিনবার্জেন, দুজনের নামই তো আমরা জানি। র্যাগনার ফ্রেশকে তো আমরা অর্থনীতিতে নাম পড়তে পড়তে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, তাই না? শান্তিতে হেনরি ডুনান্ট এবং ফ্রেডরিক পাসি, বিশেষ করে হেনরি ডুনান্টের নামটা বেশি ভালো করে আমরা মনে রাখবো। সাহিত্যে সলি প্রথমকে দেওয়া হয় প্রথমবারের মতো নোবেল। এছাড়া পদার্থে উইলহেম কনরাড রন্টজেন, মানে যিনি রঞ্জন রশ্মি বা এক্স রে আবিষ্কার করেন, এই এক্স রের আবিষ্কারককে দেওয়া হয় প্রথমবারের মতো নোবেল পুরস্কার। তাহলে এই যেগুলো মার্ক করে দিলাম আমি, এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বা এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। অন্যগুলো আমরা এক নজরে দেখব, সেগুলো থেকে কম প্রশ্ন আসে। এবার যেগুলো দাগিয়ে দিয়েছি এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে বেশি। এইবার দেখব নোবেল বিজয়ী প্রথম নারী মাদাম কুরি, এবং তিনি একই সাথে পদার্থ আর রসায়ন দুটোতেই নোবেল বিজয়ী প্রথম নারী। তার মানে পদার্থবিদ্যায়ও তিনি নোবেল পেয়েছেন, রসায়নেও তিনি নোবেল পেয়েছেন। তিনি কিন্তু তেজস্ক্রিয়তা, এই যে তেজস্ক্রিয়তা আছে না, এই তেজস্ক্রিয়তার যে বিষয়টা আছে, তার মানে তেজস্ক্রিয় পদার্থ, এই যে রেডিয়াম, পোলোনিয়াম, এগুলো কিন্তু তিনি আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার স্বামীর নাম হচ্ছে বেকেরেল। তেজস্ক্রিয়তার একক কিন্তু হচ্ছে বেকেরেল। তার স্বামী বেকেরেলের সাথে তিনি নোবেল পেয়েছেন। এমনকি তার মেয়ে আইরিন কুরি, তিনিও কিন্তু নোবেল পেয়েছেন। তাহলে মাদাম কুরি তার মানে মাদাম কুরি মানে তো মেরি কুরি আর কি। মেরি কুরি, তার স্বামী পিয়েরে কুরি যে আছে, পিয়েরে কুরি, হ্যাঁ, এবং বেকেরেল, তারা মোট 3 জন পান একবার নোবেল পুরস্কার পদার্থে, এবং মাদাম কুরি আবার পান হচ্ছে রসায়নে। তাহলে মাদাম কুরি হচ্ছেন একজন নারী যিনি একই সাথে নোবেল বিজয়ী প্রথম নারী। রসায়ন এবং পদার্থ দুটোতেই তিনি নোবেল বিজয়ী করেছেন এবং এটারও তিনি প্রথম নারী। আবার তার স্বামীর বন্ধু হেনরি বেকেরেল এবং তার স্বামী পিয়েরে কুরির সাথে তিনি পদার্থেও পেয়েছেন নোবেল। আবার তার মেয়ে, মানে যে পিয়েরে কুরি এবং মেরি কুরির মেয়ে আইরিন কুরি, সেও কিন্তু নোবেল পেয়েছে পরবর্তীতে। তারপরে আমরা দেখি সাহিত্যে প্রথম যে নারী, সেলমানা গেরলফ, নোবেল পুরস্কার পান। অর্থনীতিতে এলিনর অস্ট্রম পান, এটা গুরুত্বপূর্ণ। শান্তিতে বাতাভন সুটনার, প্রথম মুসলিম নারী শিরিন এবাদি, সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী নারী মালালা ইউসুফজাই। এগুলো জাস্ট এক নজরে দেখবা। প্রথম নোবেল বিজয়ী এশীয় নারী হচ্ছেন মাদার তেরেসা, ঠিক আছে? মাদার তেরেসা, যিনি ভারতে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন, সেই মাদার তেরেসা, তিনি হচ্ছেন প্রথম নোবেল বিজয়ী এশীয় নারী। এরপরে দেখি একাধিকবার নোবেল বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানে সর্বাধিক 3 বার বিজয়ী হচ্ছে রেড ক্রস। খুবই গুরুত্বপূর্ণ, বহুবার এর থেকে প্রশ্ন এসেছে যে রেড ক্রস হচ্ছে সর্বাধিক 3 বার শান্তিতে নোবেল বিজয়ী। 2 বার শান্তিতে নোবেল বিজয়ী করেছে UNHCR, 2 বার পেয়েছে। এবং 2 বার এই যে নোবেল বিজয়ী মাদাম কুরি, তারপরে হচ্ছে লিনাস পাউলিং, হ্যাঁ, এইগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে?
এইগুলো একটু ভালো করে দেখতে হবে। ফ্রেডরিক স্যাঙ্গার রসায়নে 2বার নোবেল পেয়েছেন, 58 এবং 80-তে। এবার নোবেল পুরস্কারের ব্যতিক্রমী তথ্যে বেশি গুরুত্বপূর্ণ, রাজনীতিবিদ হয়েও সাহিত্য নোবেল পান অসংখ্যবার। এটা এসেছে উইনস্টন চার্চিল তার লেখা মেমোরিজ অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে তিনি রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পান বার্ট্রান্ড রাসেল, কিছুটা গুরুত্বপূর্ণ। এইখানে গুরুত্বপূর্ণ শান্তিতে নোবেল প্রত্যাখ্যানকারী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শান্তিতে নোবেল প্রত্যাখ্যান করেন লি ডাক থো, ভিয়েতনামের ছিলেন। সাহিত্য নোবেল প্রত্যাখ্যানকারী ভেরি ভেরি ইম্পর্টেন্ট জা পল সাত্রে, ফ্রান্সের বিখ্যাত নৈরাজ্যবাদী দার্শনিক জা পল সাত্রে, তিনি হচ্ছেন কি, তিনি সাহিত্যে নোবেল প্রত্যাখ্যান করেছেন। সবচেয়ে বেশি বয়সে নোবেল, গায়ক হয়েও সাহিত্যে নোবেল, এটাও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বব ডিলান গায়ক হয়েও শান্তিতে নোবেল পেয়েছেন। তাহলে এই ব্যতিক্রমী তথ্যের মধ্যে এগুলো ভালো করে পড়বো। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান কিন্তু শান্তিতে নোবেল পায় কে, গ্রামীণ ব্যাংক 2006 সালে, ঠিক আছে। তাইলে এখন পর্যন্ত 2জন নোবেল জয়ী স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। একজন হচ্ছেন ফ্রান্সের জ্যা পল সাত্রে, তিনি হচ্ছেন সাহিত্যে, এবং ভিয়েতনামের লি ডাক থো, তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, কাজে এটা একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে এই 2টা তথ্য। এইবার উপমহাদেশের নোবেল বিজয়ী ব্যক্তিত্বের থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দেখব 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য এই নোবেল পুরস্কার লাভ করেন, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য। এরপর মাদার তেরেসা 1979 সালে লাভ করেন। তারপরে অমর্ত্য সেনেরটা আবার গুরুত্বপূর্ণ, 1998 সালে অর্থনীতিতে নোবেল পান। ভারতবর্ষের প্রথম অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন। অমর্ত্য সেন হচ্ছে অর্থনীতিতে নোবেল পান। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে নোবেল পেয়েছেন 2006 সালে বাংলাদেশ থেকে। তাহলে এই যে অমর্ত্য সেনের থেকে কিন্তু মাঝে মাঝেই প্রশ্ন আসে, তিনি ক্ষুধা ও গণদারিদ্র্যের অর্থনীতি নিয়ে গবেষণা করেছেন, হ্যাঁ, দারিদ্র্যের কার্যকারণ নিয়ে তিনি গবেষণা করেছেন। অমর্ত্য সেনের বইগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, ঠিক আছে। এই যে পোভার্টি অ্যান্ড ফ্যামিন, ঠিক আছে, এটা অমর্ত্য সেনের লেখা বিখ্যাত একটা গ্রন্থ। এরপরে সাহিত্যের পুরস্কারের ক্ষেত্রে নোবেলের পরে সাহিত্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে বুকার পুরস্কার। ইংরেজি সাহিত্যে সবচেয়ে মর্যাদাশীল পুরস্কার হচ্ছে বুকার পুরস্কার। বুকার পুরস্কার 2টা হয়, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার আর একটা হচ্ছে এই এমনি বুকার। ব্রিটেনের সাহিত্যে সর্বোচ্চ সেরা পুরস্কার হচ্ছে বুকার, এর অর্থমূল্য 50,000 পাউন্ড। তারপরে আমরা দেখি যে এই বুকার বিজয়ী যে 4 ভারতীয়, তার মধ্যে এদের বইয়ের নামটা পড়তে হবে, বিশেষ করে অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিংস। অরুন্ধতী রায়ের বই থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। অরবিন্দ আদিগাঁওয়ের দ্য হোয়াইট টাইগার, এই 2টা কিন্তু মাঝে মাঝেই এখান থেকে প্রশ্ন আসে, বিশেষ করে অরুন্ধতী রায়ের গড অফ স্মল থিংস এবং অরুন্ধতী রায়ের পরবর্তী বই দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। অরুন্ধতী রায়ের পরবর্তীতে আরও একটা বই আছে, কি, মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, হ্যাঁ, এইটা। তাহলে এ হচ্ছে অরুন্ধতী রায়ের কি, এটা হচ্ছে অরুন্ধতী রায়ের মোটামুটি গ্রন্থ। আমরা ইন্টারন্যাশনাল বুকারটা দেখি। ইন্টারন্যাশনাল বুকার কি, ইন্টারন্যাশনাল বুকার হচ্ছে মানে প্রতি বছর একটি বই যা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে এবং সেটি যুক্তরাজ্য অথবা আয়ারল্যান্ডে সেটি প্রকাশিত হয়েছে। এমন বইয়ের লেখক এবং অনুবাদককে যৌথভাবে 50,000 ইউরো পুরস্কার দেওয়া হবে, যেটা সমান 2 ভাগে ভাগ করে দেওয়া হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার। তার মানে ইংরেজিতে অন্য ভাষায় লেখা গ্রন্থ যেটা ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে সেটা পাবলিশ হয়েছে, এমন বই হচ্ছে ম্যান বুকার পুরস্কার, ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। এইবার ম্যাগসেসে পুরস্কার দেখি। ম্যাগসেসে পুরস্কার প্রবর্তিত হয় 1957 সালে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রামন ম্যাগসেসেকে স্মরণ করে এই পুরস্কারকে বলা হয় এশিয়ার নোবেল। তাহলে এটাকে কি বলা হয়, এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়। প্রতি বছর 6টা শ্রেণীতে এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে এই পুরস্কার দেওয়া হয়। এই 6টাই হচ্ছে কি একেবারে নানা রকম সেবাধর্মী বা নানা রকম সামাজিক খাত। তাইলে র্যামন ম্যাগসেসে কে ছিলেন, র্যামন ম্যাগসেসে ছিলেন, হ্যাঁ, ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্ট, তার নামে এই ম্যাগসেসে পুরস্কার দেয়া হয়ে থাকে। বাঙালি বা বাংলাদেশে অনেকেই ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। আমাদের এখন পর্যন্ত এই যে ম্যাগসেসে পুরস্কারে আমরা দেখছি এই যে সৈয়দা রিজওয়ানা হাসান,
হ্যাঁ, বেলার প্রধান নির্বাহী ছিলেন। তারপরে এই যে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র মানে এই যে আইসিডিডিআরবির ফিরদৌসী কাদরি, তিনি এই ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন। এছাড়া ম্যাক্সেসে পুরস্কার পেয়েছে এই যে জাগোর প্রধান নির্বাহী যে করভি রাকসান্দ, ঠিক আছে, সেও কিন্তু এই ম্যাক্সেসে পুরস্কার পেয়েছে। অস্কার পুরস্কার হচ্ছে মানে চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে অস্কার পুরস্কার। আমরা অস্কার পুরস্কারটা আলোচনা করব। অস্কার পুরস্কারের অফিসিয়াল নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। অফিসিয়াল নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। এই অস্কার পুরস্কার চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাবান পুরস্কার। একে চলচ্চিত্র জগতের নোবেল বলে। অস্কার জয়ী প্রথম বিজয়ী চলচ্চিত্র হচ্ছে কি উইংস। হ্যাঁ, এই যে উইংস যেটা, এই যে সেটার পোস্টার, উইংসের পোস্টার হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে উইংসের পোস্টার এটা, এবং এই অস্কার জয়ী প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্র হচ্ছে কোনটা? উইংস। আর উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্র হচ্ছে পথের পাঁচালী। তাহলে উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্র কোনটা? পথের পাঁচালী, যেটার পরিচালক হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, এটা দেখে মুগ্ধ হয় না এমন দর্শক পাওয়া কিন্তু কঠিন। এইবার কান চলচ্চিত্র উৎসব। কান হচ্ছে ফ্রান্সের একটা শহর। সেখানে ফেস্টিভ্যাল ডি কানস বা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়, এবং কান চলচ্চিত্রের অফিসিয়াল নাম হচ্ছে যে ফেস্টিভ্যাল ডি কান, যেটা আমি বললাম, ফেস্টিভ্যাল ডি কান বা কান ফেস্টিভ্যাল। এইখানে যে চলচ্চিত্রটা সেরা পুরস্কার পায় সেটাকে পাম ডি অর পুরস্কার দেয়া হয়, বা এটাকে বলে স্বর্ণপাম। বাংলায় এটাকে বলে হচ্ছে স্বর্ণপাম। তাহলে এই যে পুরস্কারগুলো আমরা আলোচনা করলাম, এর বাইরে কিছু পদক আছে। যেমন একটা হচ্ছে সার্ক পদক, যেটা 2004 সাল থেকে প্রদান করা হয়। সার্ক অ্যাওয়ার্ড প্রথম পান সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 2000 সাল থেকে সার্ক সাহিত্য পুরস্কার প্রদান করা হয়, এবং প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কবি শামসুর রহমান। এই যে সার্ক পুরস্কার যেটা, সেটার স্বপ্নদ্রষ্টা হচ্ছেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিই প্রথম সার্ক অ্যাওয়ার্ড লাভ করেন। ঠিক আছে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ সার্ক অ্যাওয়ার্ডটা। এরপরে বিশ্বের মর্যাদাপূর্ণ কয়েকটি পদকের মধ্যে আমরা দেখব যে অর্ডার অফ মেরিট, এটা ব্রিটেনের রানী কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মানজনক খেতাব। ভিক্টোরিয়া ক্রস বীরত্বের জন্য সর্বোচ্চ সামরিক পুরস্কার। ভারতরত্ন, ভারতরত্ন হচ্ছে ভারতের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। তারপরে হচ্ছে পদ্মভূষণ আর পদ্মবিভূষণ, এগুলা আসলে এত মনে থাকবে না, তবে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমটা গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন। ঠিক আছে, এরপরে এইখানে আর গুরুত্বপূর্ণ তেমন নেই। নাইটহুডটা উপাধি, ব্রিটেনের রানীর দেয়া সর্বোচ্চ সম্মানজনক খেতাব হচ্ছে নাইটহুড, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। কেন নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? কারণ ওই যে আমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। এছাড়া স্যার ফজলে হাসান আবেদ, তিনি ওই যে ব্র্যাকের যিনি প্রতিষ্ঠাতা, হ্যাঁ ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, তিনি এই নাইটহুড উপাধি পেয়েছেন। তাহলে এই হচ্ছে মোটামুটি, আমরা যদি বলি যে মোটামুটি এই হচ্ছে পদক এবং পুরস্কার সম্পর্কে যে তথ্যগুলো স্থায়ী, সেই তথ্যগুলো। এছাড়া প্রত্যেক বছর কারা নোবেল পাচ্ছে, প্রত্যেক বছর কারা অস্কার পাচ্ছে, প্রত্যেক বছর কারা অন্যান্য এই যে গুরুত্বপূর্ণ পুরস্কার ফেস্টিভ্যাল ডি কান বা কান চলচ্চিত্র উৎসবে কারা ওই যে সর্বোচ্চ পাম ডিওর পাচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। নোবেলের ক্ষেত্রে শান্তি, সাহিত্য, অর্থনীতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আমাদের নিয়মিত ক্লাসে সাম্প্রতিক এই তথ্যগুলো তোমাদের জন্য রেগুলার মার্ক করে দেবো, রেগুলার আপডেট করে দেবো। তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হচ্ছে। আজকের জন্যে বিদায়। সবার সাথে ইনশাল্লাহ নেক্সট সেশনে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।